বাংলাদেশের রাজনীতির জনপ্রিয় মুখ সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হয়েছে আজ তাঁর জন্মস্থান দিরাইয়ে। স্বাধীনতার পূর্বে ৭০-এর নির্বাচন থেকে স্বাধীনতার পর ৭ বার সংসদে প্রতিনিধিত্ব করে মৃত্যুর আগে চলমান সংসদ অধিবেশনেও সক্রিয় উপস্থিতি রেখে চলে গেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই তুখোর পার্লামেন্টারিয়ান। সংসদে ৪৭ বছরের দৃপ্ত উপস্থিতিতে সংবিধান প্রণয়নে সাংবিধানিক ব্যাখ্যায় ভূমিকা রেখেছেন, অনেকগুলো প্রজন্মের সহযাত্রী হয়েছেন, আর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বাংলাদেশের জন্ম পূর্ব ও জন্ম পরবর্তী সকল রাজনৈতিক ইতিহাসের। গত ১.৫ দশকে যখন রাজনীতিতে এবং সংসদে ক্রমাগত পুরোদস্তুর পূর্ণকালীন রাজনীতিকের সংখ্যা কমে আসছে, তখন সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু একটি যুগের অবসানই বটে। তবে ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ বিএনপির আরো অনেক শীর্ষ রাজনীতিকের মতো সামরিক প্রেসক্রিপশনে রাজনৈতিক দলগুলোর সংস্কারের পক্ষে দাঁড়িয়ে পরে নিজ দলের ভেতরেও বিশ্বাস ও ক্ষমতা হারান সুরঞ্জিত সেনগুপ্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে সকল ভয় জয় করে কঠোর সত্য তুলে ধরবার জন্য জনপ্রিয়তা পেলেও শেষ বয়সে এসে আওয়ামী লীগ আমলে ২০১১ সালে ৬৫ পেরিয়ে পাওয়া রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব তাকে বিতর্কিত করে তোলে। ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল অঙ্কের অর্থ পাওয়ার খবর ফাঁস হওয়ার পর দেশ জুড়ে সমালোচনার মুখে মন্ত্রিত্ব ত্যাগ করেন, এমনকি নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আর রাজনীতিতে সক্রিয় না হওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। দুদকের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলেও এখনো সেই রহস্যে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একটি কালো দাগ হিসেবেই থেকে গেছে। নিজ সংসদীয় এলাকায় বিপুল জনপ্রিয়তা, অসীম প্রভাব এবং রাজনীতিকে পেশা মনে করা প্রজন্মের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জীবন ফিরে দেখার জন্য আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। আমাদের সাথে আর কিছুক্ষণ বাদেই যোগ দেবেন জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলও। পঙ্কজ ভট্টাচার্য, দীর্ঘ সময় আপনারা এক রাজনীতির পথে হেঁটেছেন, একে অপরের রাজনীতিকে পর্যবেক্ষণ করেছেন, কাছ থেকে দেখেছেন। সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতি সম্পর্কে আপনাকে বলতে বলা হলে আপনি কি বলবেন? আপাদমস্তক রাজনীতিবিদ এবং তার রাজনীতিতে আগমনও নাটকীয়, পারিবারিক জীবনও কিছুটা এক অর্থে নাটকীয়। বাবার মৃত্যুর পরে তার জন্ম, সুতরাং তার ডাকনামটা দুখু। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। তো একমাত্র পুত্র সন্তান, মা এবং ছেলে, তাদের পর্যাপ্ত সম্পদ ছিল। বাবা ছিলেন ডাক্তার, অরিজিনালি মুন্সিগঞ্জের লোক, তারা ওখানে সেটেল করেন, বিপুল সম্পদের অধিকারী। সুতরাং সোনার চামচ মুখে দিয়ে আসেন। রাজনীতি, উনি যে ক্ষেত্রটাই রাজনীতিতে অংশগ্রহণ করেন, সে ক্ষেত্রটা তৈরি করেছিলেন দুজন বিখ্যাত মানুষ। একজন হচ্ছে কংগ্রেস নেতা এবং তার পুত্র আবার কমিউনিস্ট পার্টির নেতা। কমিউনিস্ট পার্টির নেতা যিনি, উনি হচ্ছেন প্রসূনকান্তি রায়, বরুণ রায়। উনিও ৫৪ এমপি এবং তার বাবা ছিলেন করুণা সিন্ধু রায়। উনি ছিলেন অবিভক্ত আসামের পার্লামেন্ট মেম্বার, এমএলএ, তখন অবিভক্ত, সিলেট সহ। সেই সময়ে উনি একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, যেটা ৯৯ মাইল সুনামগঞ্জের দিরাই থেকে ৯৯ মাইল দূরে শিলং শহরে তখন আসামের যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট ঘেরাও করেছিলেন কয়েক হাজার কৃষককে নিয়ে। কে? করুণা সিন্ধু। আচ্ছা, এদের সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের পরিচয় হলো কি করে? এই হলো, সুরঞ্জিত সেখানে ছাত্র ইউনিয়ন করতেন, আর ন্যাপ কমিউনিস্ট পার্টি বেআইনি, ন্যাপ তখন প্রকাশ্য পার্টি। সেই পার্টির মধ্যে বরুণ রায়ও কমিউনিস্ট হয়েও ওই কাজ করতেন, কিন্তু উনি পলাতক ছিলেন। ৫৪-তে নির্বাচিত, ৭০-এর নির্বাচনে তখন
ন্যাপের একটি ক্যান্ডিডেট হিসেবে নতুন ক্যান্ডিডেট খোঁজা হলো এবং সুরঞ্জিতকে আবিষ্কার করা হলো, সেই তার রাজনীতি আগমন। তারপরে যে এই যে মানে উনার জীবন, গণতন্ত্রী পার্টির কথা তো আমারই মনে আছে যে গণতন্ত্রী পার্টি থেকে তিনি নির্বাচিত হলেন, একতা পার্টি থেকে এরপরে এক সময় তিনি নির্বাচন করলেন ৭৩-এ বোধ হয়, তারপরে গণতন্ত্রী পার্টিতে শুরু হলো ৭৯ থেকে। মানে এই ন্যাপ তো হলো কমিউনিস্ট পার্টি, যেহেতু বেআইনি ন্যাপ নামে পার্টিতে তারা করতেন, কিন্তু একতা পার্টি কি, গণতন্ত্রী পার্টি কি? এগুলো হয়ে গেল ধরেন এক কথায় যদি আমি বলি আত্মসমালোচনামূলক, সেটা হচ্ছে অনুন্নত দেশের বামপন্থী প্রগতিশীলরাও অনুন্নত তুলনামূলকভাবে হয়, সুতরাং ভাঙন হতেই পারে, এটা ফিলোসফি যদি ধরে ভাঙন হয়েছে। তারপর রহস্যজনক দিক হচ্ছে এই, সে যেই পার্টি হোক, একতা হোক, গণতন্ত্রী হোক, ন্যাপ হোক, সে ৭ বার পরপর অবলীলায় জনগণের আস্থা থেকে বঞ্চিত হয়নি, আস্থার পূর্ণভাবে সে ভোগ করেছে। এইটাই হলো তার চরিত্রের একটি বৈশিষ্ট্য। এবং তার রাজনীতিটা ধরেন, আমি এরপরে তার আওয়ামী লীগে আসা সেটা নিয়েও কথা বলতে চাই। একটু যদি জয়নুল আবদিন ফারুক আপনার কাছে যাই, মানে এই রাজনীতিবিদরা তো সকল দলের রেয়ার ব্রিড হয়ে যাচ্ছেন, মানে খুব দুর্লভ হয়ে যাচ্ছেন, যে যাদের কনস্টিটিউয়েন্সি আছে, শক্ত কনস্টিটিউয়েন্সি, যেখানে তারা আসলে খাটনি করে খেটে একসময় একটা দীর্ঘ ইতিহাসের পর একসময় সংসদ সদস্য হয়েছেন, এবং যখনই ফিরে গেছেন তার এলাকায়, সেই এলাকার মানুষ তাকে ভালোবেসেছে। মানে আজ দিরাইয়ে কি অসাধারণ বিদায় পেলেন তিনি। ধন্যবাদ। আসলে দাদা যে কথাটা বলেছে যে আমার ৬০-এর দশকের সুরঞ্জিত সেনগুপ্ত, আমি তার থেকে তাকে জানি, আমাদের অনেক সিনিয়র। ৭ বার এমপি হওয়ার সহজ কথা না, আমরা হয়তো বা ৫ বার আমি অনেক কিছু তার থেকে শিখেছি। আজকে সে ধীরাইতে শেষ অন্তিম শয্যায় সে আছে, তাকে আমরা চির বিদায় দিয়ে দিয়েছি, কিন্তু আমি তার কতগুলো কথা স্মরণ করতে চাই। তার সাথে আমার রাজনৈতিক কোনো মিলে নেই। আমি ছাত্রলীগ করেছি, সে ছাত্র ইউনিয়ন করেছে, কিন্তু এক জায়গায় কোন ছাত্রলীগ করতেন? আমরা পূর্ব ছাত্রলীগ থেকে শুরু করে বাংলা ছাত্রলীগ। আজকে একটা জিনিস তার সাথে মিল আছে, যে পার্লামেন্টে যখন সে দাঁড়াতো, তখন আমরা যদি অপোজিশন বেঞ্চে থাকতাম, তখন বলতাম যে কিছু একটা বলবে, আজকে শিখতে হবে। আর যখন পজিশন বেঞ্চে সে থাকতো, কিছু একটা বলবে, শিখতে হবে, আমরা নিশ্চুপ থাকতাম। তার এই চশমার জামাতে ঘষা অনেক শিক্ষণীয়। আমার মনে হয় সে যখন এরকম চশমাটাকে জামার সাথে ঘষতো, তখনই তার বুদ্ধিটা বেরোতো। এত ভালো বলতেন। আজকে দেখেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, মহাসচিব মহোদয় আমাদের মির্জা ফখরুল, সবাই কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তাকে শ্রদ্ধা জানিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটুকু তার সম্বন্ধে আজকে বলেছে, যে একজন বর্ষিয়ান পার্লামেন্টকে হারিয়ে গণতান্ত্রিক যে শূন্যতা সৃষ্টি হলো, সেটা পূরণ করার সহজ সাধ্য আমাদের জন্য না। এটাই তো তার প্রাপ্য। সে কোন দল করেছে, কোন দল থেকে পার্টি করেছে, ন্যাপকে কটা ভাঙে দিয়েছে, ন্যাপ থেকে কেন বেরোলো, কেন সে সামরিক শাসনকে সহায়তা করতে গেল আওয়ামী লীগের মতো একটা পার্টি থেকে বেরিয়ে, আবার তাকে মন্ত্রিত্বের জন্য অপেক্ষা করতে হলো, শেষে মন্ত্রিত্ব পেল, শেষে তার সহকারী গাড়িতে টাকায় পেল। ওইদিকে আমি যাব না। একটা বিরতিতে যেতে চাই, মঈনুদ্দিন খান বাদল এসেছেন, তাকে নিতে চাই, কিন্তু আমার মনে হয় স্মরণ করলে আসলে পূর্ণাঙ্গভাবেই স্মরণ করা উচিত। এই রাজনীতিকের এই বিষয়গুলো নিয়েও আমরা আলাপ করব রাজকাহনের পরবর্তী বাকি অংশে। দর্শক থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম রাজকাহনে। মঈনুদ্দিন খান বাদল, আপনাকেও স্বাগত। আমি আলোচনা শুরু করেছিলাম পঙ্কজ ভট্টাচার্যের সঙ্গে যে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতির শুরুর দিনগুলো, কি করে রাজনীতিতে আসা, বামপন্থী রাজনীতি, কমিউনিস্ট রাজনীতি থেকে
আওয়ামী লীগে যাওয়া কেন? আপনার কাছে কি বিশ্লেষণ? ধরুন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা আওয়ামী লীগের সাথে জোটে আছেন কিন্তু আওয়ামী লীগে তো নাই, কিন্তু তিনি আওয়ামী লীগেই যাওয়া মনস্থ করলেন কেন? এবং এক রকমের অনেক বামপন্থীকেই দেখা যায় আওয়ামী লীগে গিয়েও ঠিক আওয়ামী লীগে আর হয়ে উঠতে পারেন না। সুরঞ্জিত সেনগুপ্ত সেই বাধাও পেরিয়ে এসেছিলেন মনে হয়। আমি এটা ব্যাখ্যা করব না, কিন্তু এইটুক বলবো সেই বাধাও তিনি বের হতে পারেননি। আচ্ছা, আপনি যেটা বললেন তিনি পার হয়ে এসছেন না, তিনি পার হয়ে আসেননি। আমি একটা মজার কথা বলি, আমি আপনার প্রশ্নের উত্তর নাই বা দিলাম। আমি পার্লামেন্টেও সেটা বলেছি, তিনি প্রচন্ড ঘনিষ্ঠতা ছিল, অনেক কথা বলেছেন জীবনে, সবকিছু মনে নাই, কিন্তু আমার দুটো জিনিস মনে আছে। একদিন বললেন যে দেখো তোমরা হলে সাংঘাতিক মোটা মাথার লোক, তোমাকেও কোনো গতি নাই, আমার কথাটা শুনো, আমি বিশ্বাস করি তিনি বলতেছেন যে দেশের ভবিষ্যৎ শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার আঁকড়াইয়া থেকেও। এটা একটা কথা, না আমার প্রশ্নের উত্তর হলো তো। এটা একটা কথা উনি বললেন। আরেকটা কথা বললেন, এবং সেটা আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই বললাম যে ব্যাপারটা ভেবে দেখুন। একদিন হঠাৎ করে বলছেন যে দেখো তোমাগো নাম তো আরবিতে লেখা, আমার মতো বাংলায় লেখা না, আমার মতো যাদের নাম বাংলায় লেখা আমরা কদ্দূর যাইতে পারি তার একটা সীমাবদ্ধতা আছে, বুঝলা? সেই সীমা কি সুরঞ্জিত সেনগুপ্ত পার হতে পারেননি? পার হলে তার এই কথাটা বলতো না। মানে যেটা বলতে চেয়েছেন, নামটা আরবিতে লেখা থাকলে স্কাই ইজ দ্য লিমিট, নামটা যেহেতু ওনার আরবিতে লেখা না, সেহেতু হি হ্যাজ গট সাম লিমিটেশন, যেটা চোখে দেখা যায় না। শুধু নাম যাদের বাংলায় লেখা তারা সেটা ফিল করতে পারে। সেই জন্যই আমি পার্লামেন্টে বলেছি এবং এখনো বলছি, হি ইজ ওয়ান অফ দ্য লাস্ট টাইটানস। পঙ্কজ ভট্টাচার্য, মঈনুদ্দিন খান বাদল আলোচনাটিকে যেদিকে নিলেন, মানে সুরঞ্জিত সেনগুপ্তের কথা বলে, এবং তিনি বলছেন মানে কালকে সংসদেও তিনি এই কথা বলেছেন, তো সেদিক থেকে বললে তো আসলে ওই বিষয়টিও মানে হি ইজ ওয়ান অফ দ্য লাস্ট টাইটানস আমরা যা যা কারণে বলছিলাম, সেদিক থেকেও তো যে বাংলায় লেখা নাম এদের সংখ্যাও তো রাজনীতিতে খুব মানে কম এবং কমে আসছে। মঈনুদ্দিন ভাই বাদল তো খোলামেলা একটা সম্পর্ক ছিল বলে বলেছেন। আমি তাকে আর একটু অন্যভাবে দেখি যে রাজনীতিতে তার আগমনটা নায়কোচিত। এবং আপনি জানেন হয়তো তিনি নাটক করতেন প্রথম জীবন। কালকে মতিয়া চৌধুরীর বক্তব্যে শুনছিলাম। তো আমি তার 50 বছরের অধিক তার বন্ধুত্ব, অন্য দল করলেও বন্ধুত্ব অক্ষুণ্ণ ছিল, আওয়ামী লীগ করলেও ছিল। সেখানে মৃত্যুর 7 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছে, আমি তো যাচ্ছি, আমার সময় হয়ে গেছে, তুমি এই বিষয়গুলো একটু খোঁজ খবর রেখো। যাই হোক, তার কিছু কথা বলেছে। আমি রাজনীতিতে তার নায়কোচিত আগমনটা আমি এইভাবে দেখি যে একটা বাম রাজনীতির তীর্থভূমি দিরাইশাল্লাহ, সেখানে সে আসলো, এসে একটা ভ্যাকুয়াম ছিল তখন, কমিউনিস্ট পার্টি বেআইনি, বরুণ রায় হতে পারছেন না, উনি 70-এর নির্বাচনে উনি অংশগ্রহণের জন্য মনোনীত হলেন ন্যাপের পক্ষ থেকে। সে কি আওয়ামী লীগের, সে কি মানে জোয়ার, সে সময় তিনি ন্যাপ থেকে দাঁড়ালেন। বঙ্গবন্ধু তার এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে এসছেন। কঠিন বক্তৃতা, কঠিন বক্তৃতা। আমার এই বয়স কত, 25-30 বোধ হয়। 25 পার হয়েছে, 25 পার হয়েছে, পার হয়েছে তখন। তো সেখানে সে জিতে এসছে, এই হিমালয় উচ্চতায় বঙ্গবন্ধুর জনপ্রিয়তা, তার মধ্যে সে জিতে এসছে। এখন তার আগে সে করতো নাটক। নাটকে তখন বিশ্ববিদ্যালয় 60-61 সনে তখন সামরিক শাসন, তখন ছাত্র সংগঠনগুলো, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সব বেআইনি,
রাজনৈতিক দল বেআইনি। সুতরাং তখন অগ্রদূত, অগ্রগামী ইত্যাদি নাম দিয়ে ইলেকশন হচ্ছে। আর প্রধানত কালচারাল অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক আন্দোলন। বছরে 3, 4, 5টা নাটক হচ্ছে প্রত্যেক হলের এবং ডাকসুতে। সেই ডাকসুর নাটকে একাধিকবার প্রথম পুরস্কার পেয়েছে সুরঞ্জিত সেন। সুতরাং রাজনীতির আগে সে ছিল অভিনেতা, তারপরে হয়ে গেল সে নেতা, পরবর্তীকালে জাতীয় নেতা। তার দল কোনটা এটা প্রধান বিষয় না, দল তাকে ধারণ করতে পারতো না। দলের শৃঙ্খলা সে সবটা মানতো, এটা মনে করার কোনো কারণ নাই। সে সংবিধান প্রণেতা। আমি নিশ্চয়ই এই প্রসঙ্গে 2007 প্রসঙ্গও আনবো। আমি একটু সুরঞ্জিত সেনগুপ্তের সেপ্টেম্বর 2013 সালের সংসদে দেওয়া, যেই সংসদে চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন জয়নুল আবদিন ফারুক, সেই সংসদে দেওয়া তার একটি বক্তব্য আমি শোনাতে চাই। ইউটিউব থেকে পেয়েছি, সেপ্টেম্বর 2013। আমি টক শোতে শুনি, আপনারা কেউ কেউ প্রচার করেন যে এটা নাকি আমরা সবাই মেনে নিয়েছিলাম, কেবল নেত্রী আইসা এটা উল্টাই দিচ্ছে। আমি এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই। আমাদের কমিটির সদস্য, মাননীয় সদস্য আমিরুল আমু সাহেব আছেন, জনাব তোফায়েল সাহেব আছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে প্রধানমন্ত্রী যখন আমাদের কমিটির সামনে গিয়েছিলেন, তখন একটি মাত্র রায় আমাদের সামনে ছিল। সেই রায় ছিল এই, যে সামরিক শাসনের আমলে সংবিধানের উপরে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবটি অবৈধ। সেই অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করছিলাম। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সামরিক প্রশাসকরা আনেন নাই, সেই হেতু এটাও রয়ে গেছে, এটাও আমরা সমর্থন করেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন আরেকটি জাজমেন্ট আসলো যে না, একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধি এবং অনির্বাচিত প্রতিনিধি, আমাদের সংবিধান অনুযায়ী সকল অনির্বাচিত সরকার অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক রায় দিয়ে দিল। তখন আমাদের কি করার ছিল? আমরা কমিটিতে আহ্বান করলাম, আপনাদের 2 জন সদস্য ছিল যে আপনারা আসেন, বসেন। আর তারা 2টা অবজারভেশন দিয়ে দিলেন যে যদি পার্লামেন্ট মনে করে 2 টার্ম রাখতেও পারে। সঙ্গে সঙ্গে আপনারা জানিয়ে দিলেন কি, দাঁড়াই করেন, আমরা খায়রুল হকের ইয়েতে অধীনে আমরা নির্বাচন করব না। সবাই এসে বললেন জাজমেন্টে যে না, জুডিশিয়ারি আর আপনারা ইনভলভ করেন না। সুতরাং আমরা কমিটিতে অপেক্ষা করলাম, কে জানি কুবুদ্ধি দিল বিরোধী দলের নেত্রীরে, ওইখানে যায় না, লেজিটিমেসি পাইয়ে যাবে, আসলেন না। আমরা অপেক্ষা করলাম পার্লামেন্টে, প্রধানমন্ত্রীও বক্তৃতা করলেন যে আসেন পার্লামেন্টে, যদি যুক্তিসম্মত ন্যায্য দাবি হয় আমরা আলোচনা করব। আপনারা পার্লামেন্টে আসলেন না। জয়নুল আবদিন ফারুক, আপনার এই বক্তৃতাটির সময় আপনি উপস্থিত ছিলেন কিনা জানি না, মানে তিনি এই পুরো বক্তৃতাটা জুড়েই তিনি আসলে আলোচনায় আসতে বলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, কিন্তু আলোচনায় আসেন, আমরা আলোচনায় এসে কথা বলি। এখন মানে, এবং বিএনপি তখন যে বয়কটের কথা বলছিল, বয়কট করা যে ভালো হবে না, সেই প্রসঙ্গেও এখানে দীর্ঘ বক্তব্য ছিল তার। এখন আসলে মনে হয় কিনা যে এই বক্তব্যগুলো অনেক প্রাসঙ্গিক হয়ে উঠেছে? আসলে বিষয়গুলো তখন ছিল সরকারি দল, বিরোধী দল এবং কোর্টের রায়, বিভিন্ন দিক থেকে সামরিক শাসন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এগুলো নিয়ে বাদল ভাই তখন পার্লামেন্টে ছিল। তখন আমরা পার্লামেন্ট বয়কট করছিলাম, পার্লামেন্টে ছিলাম না, কিন্তু বক্তব্যগুলো আমরা অফিসে আমাদের নিজস্ব মনে হয় ছিলেন, কারণ আমি জমিরুদ্দিন সরকার, এম কে আনোয়ারকে দেখতে পাচ্ছিলাম ভিডিওতে। জি, তখন ছিলেন, তখনই ফিরে এসেছেন। জি, তবু এই বিষয়গুলো তো যারা কনস্টিটিউশন বিষয়, তো সেগুলো চিন্তিত হতো। জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ এরাই উত্তর দিয়েছে। কিন্তু বিষয়টা ছিল যে 2টা টার্ম যদি আবার তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য সুপারিশ করা হয়েছিল, তখন সুরঞ্জিত সেনগুপ্তরা ওই কমিটির চেয়ারম্যান, উনি তখন ল কমিটির মনে হয় চেয়ারম্যান ছিলেন। সেই বিষয়গুলো আমরা তখন বলছিলাম যে কথাগুলো উনি তো ভালোই বলতেন, আসলে কোন দলের জন্য না, দেশের জন্য কথাগুলো বলেছেন। উনি এখন নাই, উনি আমার দল করেন না, কিন্তু ওনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু ওনার বলার অধিকারটুকু তো পার্লামেন্টে অবশ্যই আছে। সে কারণে
আমি মনে করি যে আজকে পীর হাবিবুর রহমান যে কথাটা বাংলাদেশ প্রতিদিনে লিখেছে আমার খুব ভালো লেগেছে তার সম্বন্ধে, যে রাজনৈতিক কবিয়াল, যে এই যে দাদা পঙ্কজদা তার সম্বন্ধে যে কথা বলেছিল, আমার ভাই মঈনুদ্দিন খান বাদল যে কথাগুলো বলেছে, যে সুরঞ্জিত সেনগুপ্তই, তাকে কিন্তু কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। অনেক কথা আমাদের বিরুদ্ধে পার্লামেন্টে রেখেছে, সেটা পার্লামেন্টে অনেক কথাই সে রেখেছে, আমরা অনেক কথা তার বিরুদ্ধে বলেছি, কিন্তু আজকে তার অভাবটা সবাই ফিল করছি। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত ফুল নিয়ে যেতে পারে, এবং আমাদের নেত্রী একটা স্টেটমেন্ট খুব সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছেন। মঈনুদ্দিন খান বাদল এমপি, আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেই প্রসঙ্গের সূত্র ধরেই যে ৭২-এর সংবিধানে ফেরা এই ২০০৮-এর আওয়ামী লীগ সরকারের একটি বড় এজেন্ডা ছিল, যেই কথাটি তিনি বলছিলেন যে সংসদেও তাদের একটি মূল দায়িত্ব ছিল একটি কমিটিতে, যে ৭২-এর সংবিধানে ফেরা। কিন্তু এই যে ৭২-এর সংবিধানে পুরো ফেরা হলো না, সেই নিয়ে যে বাংলা নামের সুরঞ্জিত সেনগুপ্তের কষ্ট, সেটা নিয়ে তো আবার গতকাল আমির হোসেন আমু সংসদে বলছিলেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি খুব মার পেছে কথা না বলে স্পষ্ট করে বলি। 1947-এ যখন পাকিস্তান হয়, তখন ইফ আই এম নট রং, এই ভূখণ্ডে সংখ্যালঘুদের সংখ্যা ছিল ±40%। 1971-এ যখন বাংলাদেশ হয়, তখন ওই পপুলেশনটা দাঁড়িয়ে যায় আইদার 27 কি দাদা 27% সামথিং লাইক দ্যাট। তারপরে তো মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, স্বাধীনতার চেতনা, সেই বাংলাদেশে বর্তমানে এসে সংখ্যালঘুদের ওই পার্সেন্টেজটা 8 to 9%। তা আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে if it comes down to 40% to 8% or 9%, where is the wrong? এবং এই যে কমে যাচ্ছে, এই যে কমে যাওয়া মানে ডেমোগ্রাফিক ম্যাপে কত পার্থক্য বুঝছেন? এরা কি নির্বীর্য হয়ে গেছে? এরা কি ভেঙে গেছে? এরা কি কোনো সুনামিতে ভেসে গেছে? এই লোকগুলো কোথায়? এই যে পার্সেন্টেজটা ড্রপ করলো, এবং সেখানে আপনাকে প্রশ্ন করতে হবে, এই ডাউন ট্রেন্ডটা যদি ট্রেন্ড হয়, তাহলে তো আর 10 বছর বা 20 বছর গেলে দেখা যাবে দ্য পার্সেন্টেজ উইল বিকাম 0। তাই যদি দাঁড়ায়, এখানে যদি এক্সক্লুসিভলি আমার মতো খান সাহেবরাই যদি থাকেন, তাহলে আর বাংলাদেশের প্রশ্ন কেন? ইস্ট পাকিস্তান দোষ কি করেছে? সো প্রশ্নটা হলো, এই জায়গাতেই যাদের নাম বাংলায় লেখা, তাদের কষ্টটা আমি খান সাহেব উপলব্ধি করার চেষ্টা করতে পারি, বাট আমি সেটা কখনো ফিল করতে পারি। পঙ্কজ ভট্টাচার্য, এই প্রসঙ্গে মানে এই যে ধরুন সংসদে এসে আলোচনা করতে বলছেন, সংসদে এই বক্তৃতারই এক পর্যায়ে তিনি বলছিলেন, মানে অনেক সময়াভাবে পুরোটা শোনানো গেল না, যে মানে সংসদেই সব হতে হবে, মানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলেরও একটি বড় কারণ যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার এবং সংসদে যে সবকিছুর কেন্দ্র, এটাই বারবার প্রমাণের চেষ্টা করছিলেন। এবং তার এমনকি এই সংসদেও তিনি বারবার সংসদ যে সার্বভৌম, এই প্রসঙ্গে কথা তুলে বিভিন্ন বিতর্কেরও জন্ম দিয়েছেন। এই যে রাজনীতির প্রতি এমন বিশ্বাসী, পুরোদস্তুর রাজনীতিক, দীর্ঘ সময় সংসদে থাকা এই ব্যক্তিটি 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন ভাবলেন যে সামরিক প্রেসক্রিপশনে রাজনৈতিক দলগুলোর সংস্কার সম্ভব? আপনার ব্যাখ্যা কি? এটা কোনোদিন আলাপ হয়নি বিষয়। আমার একটা অনুমান, বিষয়টা হচ্ছে কি, যখন জাতীয় সংকট গ্রাস করে, তখন রাজনীতিবিদদের মধ্যে চাপটা প্রচণ্ডভাবে পড়ে। যেই রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করে তারা কোণঠাসা, সেই সময়ে ঘরের মধ্যে গৃহ বিবাদ হয়ে যায় ভিন্ন মতের কারণে। কিন্তু এখানে
এখন ভিন্ন মত, প্রচুর ভিন্ন মত এক দলের মধ্যে থেকে আসছে, ইভেন বিএনপি থেকেও ভিন্ন মত আসছে। এই যে বৈশিষ্ট্যটা সংসদীয় গণতন্ত্র চালু থাকলে যেটা হতো সেটা তো ছিল না। ওই বদ্ধ ঘরের মধ্যে যখন যদি চিন্তা করে একটা আলোর রেখা পায়, সামান্য যদি সেটা জোনাকেই আলো হয়, মনে করে যে এটা দিয়ে বোধহয় একটা কিছু হবে। আমি সুরঞ্জিতকে ওই উচ্চাভিলাষী মন্ত্রী হওয়ার জন্য সেনা শাসনের সহযোগিতাকারী হিসাবে আমি তো মনে করি না। তার মধ্যে গণতন্ত্রের প্রতি অটুট বিশ্বাস সক্রিয় ছিল। এমনকি এরকম একটা পার্লামেন্টেরিয়ান বাংলাদেশে অনন্য সাধারণ, তার ভূমিকা, তার বাচনভঙ্গি, তার বাগধারা, তার মানে সরস ব্যবহার, সরস আলোচনা, এই সব মিলিয়ে যে জায়গায় চলে গেছে, সেখানে তার যখন একটা বন্ধাত্ব আসে সংকট জনিত বন্ধাত্ব, তখন মনে করে যে বোধহয় পথ বন্ধ হয়ে যাচ্ছে, সব এখান থেকে বেরিয়ে আসা কি। আমাদের বেশ কিছু বন্ধুরা সামরিক শাসন যখন আসছে হাত মিলিয়েছে না, এটা সবাইকে সুবিধার জন্য মনে করেছে এটাই চিরস্থায়ী হতে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসা। আবুল ফজলের মতো লোক, জ্ঞান তীর্থ, জ্ঞানের এক তীর্থভূমি, তিনি সামরিক শাসনে মন্ত্রী হয়েছেন, শিক্ষামন্ত্রী। এটা তো আমাদের দেশে হয়েছে। আজকে আবুল মাল মোহিত সাহেব, উনিও তো মন্ত্রী হয়েছিলেন। সুতরাং এই বিষয় নিয়ে আমি ওইভাবে জানি না। আমি বলছি সুরঞ্জিত সে হচ্ছে একতা পার্টিও তারা ধারণ করতে পারেনি, ন্যায়পতাকে ধারণ করতে পারেনি, গণতন্ত্রী পার্টিও পারেনি, আওয়ামী লীগও পেরেছে কিনা আমার সন্দেহ। বিরতির পর এসে আলোচনা করব যে মন্ত্রিত্ব আবার সুরঞ্জিত সেনগুপ্ত ধারণ করতে পারলেন কিনা, মানে শেষ বয়সে এসে মন্ত্রিত্ব আসলে তো তার এক কপালে এক কলঙ্ক তিলক হলো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মনিউদ্দিন খান বাদল কিছু একটা বলতে চাইছেন। আমি আপনার আজকের রাত্রের মতো I want to avoid the technical questions. আচ্ছা, আমি একটা কথা বলি। সুরঞ্জিত বাবু is one of the last stalwart of freedom generation. খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি সেটাও পার্লামেন্টে বলি। আমার এটা প্রত্যাশা ছিল আরো 10 বছর বোধহয় এরা টিকবে, কিন্তু খুব দ্রুত শেষ হতে শুরু করেছে। এবং সুরঞ্জিত বাবুকে যখন আপনি বিবেচনা করবেন, আমি চট করে কোনো উদাহরণ পাচ্ছি না, বাট সুরঞ্জিত বাবু হলো আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির নায়ক সান্তিয়াগো। চিরজীবন লড়াই করা একটা মানুষ। এই বাংলাদেশে কতজন জানে যে সুরঞ্জিত বাবুর জন্মের আগে তার বাপ মারা গেছে? বলেছেন আজকে পঙ্কজ ভট্টাচার্য অনুষ্ঠানের শুরুতেই, 3 বছর মাকে দেখেছেন বা দেখেন নাই। এবং দুখু সেন, সো সেই ছেলেটি মানে কোথা থেকে উঠে এসছে, জাস্ট ইমাজিন। এবং সেখানে লক্ষ্য করেন, আজকে বুকে হাত দিয়ে বলুক তো বাংলাদেশের কয়জন খুব বড় মাপের রাজনীতিবিদ সরাসরি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। টু ডিফারেন্ট থিংস। এইখানে আপনি লক্ষ্য করেন যে সুরঞ্জিত বাবু শুধু সুরঞ্জিত বাবু না, সুরঞ্জিত বাবু সাব সেক্টর কমান্ডার। নিশ্চয়ই। মইনুদ্দিন খান বাদল, আমি যে আরেকটি প্রশ্ন, যে আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি এনেছেন, যে ধরুন এখন আপনি যদি বর্তমান প্রজন্মকেও জিজ্ঞেস করেন যে বাংলাদেশের কজন বর্তমান রাজনীতিকের নাম তারা জানেন, কথা শুনতে পছন্দ করেন, একজন সুপারস্টার রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদের আবুল মাল আব্দুল মহিত সাহেব ভালো বলেছেন, মৃত্যুর 2 দিন আগেও বক্তব্য রেখেছেন।
Basically, he died on the harness, died on the line of duty. তার যেটা কর্তব্য সেটা করেছেন। এবং সংসদে তোফায়েল ভাই আলাপ করতে গেছিলেন, বললেন দাদা শরীর আবার ঘুরে ফিরে রাজনীতিতে চলে এসছে। আমি একটা আমি একটু মঈনুদ্দিন খান বাদল এই প্রসঙ্গেও আপনার উত্তর নেবই, আপনি টেকনিক্যাল কোয়েশ্চেন অ্যাভয়েড করতে চাইলেও, কারণ আমি যেটা বলছিলাম যে এই বিপুল জনপ্রিয়তা, মানে টক শোতে লোকে তাকে পছন্দ করতো, লোকে তার সংসদের বক্তৃতা পছন্দ করতো, এই অবস্থায় তিনি শেষ বয়সে মন্ত্রিত্ব, যাকে রাজনীতির বড় পুরস্কার হিসেবে দেখা হয়, সেই মন্ত্রিত্ব পেলেন। তারপর এক ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল অঙ্কের অর্থ পাওয়া গেল। তারপর তিনি সংবাদ মাধ্যমে কি বলছিলেন একটা ছোট্ট ক্লিপ শুনবো, শুনে আমি আসছি এই প্রসঙ্গে একটু আলোচনায়। কারণ কাল ফেসবুকেও দেখছিলাম যে লোকে বারবার এই প্রসঙ্গটি তুলছেন যে তারা ভালোবাসতেন যে এই রাজনীতিককে, এই কলঙ্ক কেন তার নিয়ে মরতে হলো। আমি একটা কথা বলতে পারি, আর আমি পলিটিশিয়ান, আমি 55 বছর রাজনীতি করে আমি আসছি। সুবিধাভোগী ক্ষমতা টমতা আমার কাছে কোনোদিন আসেও নাই, এটা লোভ লালন। এটা পলিটিশিয়ান, তার কাছে মন্ত্রিত্ব বড় কথা না। মন্ত্রিত্ব পার্মানেন্ট পদ না, এই পদ যাওয়া আর এই পদ ত্যাগ করা এটা খুবই একটি স্বাভাবিক জিনিস। বরং আমার বেসিক পরিচয় হচ্ছে আমি একজন রাজনীতি, আমার পার্মানেন্ট পরিচয় হচ্ছে আই এম মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং টু হোল্ড দিস পোস্ট এন্ড টু কুইট ইট। আমি জি জয়নুল আবদিন ফারুক, আসলে আমি আসবো। আসলে বিষয়টা হলো যে মন্ত্রিত্ব সুরঞ্জিত সেনগুপ্তর কাছে বড় একটা বিষয় ছিল না। দাদা বলেছেন সোনার চামচে জন্মগ্রহণ করে তার বাবা, তার যে প্রতিপত্তি আমরা দেখেছি বা আমি তার সাথে কয়েকবার এমপি হওয়ার সৌভাগ্য হয়েছে, তার কথা চালচলনে, কিন্তু তার পরবর্তীতে যে বিষয়টা, আমি অর্থের কথা বলবো না, তার উপর দোষারোপ করব না, ওনাদের ভাষা ঈশ্বর, আমাদের ভাষা আল্লাহ, তাকে যেন তার আত্মা শান্তিতে বসত হোক। আসলে আমার খুব কষ্ট লেগেছে বিষয়টা। একটু আগে যে কথাটা আপনি বলেছেন, খান সাহেব যে কথাটা বলেছে, সে কথায় আসতে হবে যে 111, আপনার প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছি, যে একটা সামরিক শাসন এসে গেছে। আমরা যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী, বড় বড় নেতাদের সাথে থাকি, তাদের ফরমায়েশ শুনি, তারাই যদি লড়ে যায় তাহলে আমরা কর্মীরা কি করব? সে কারণে একটা সামরিক শাসনের কারণে বা সাময়িক একটা কষ্টের কারণে একটা যে রাজনৈতিক আমাদের দল থেকে, বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে, মানে তারা একটা প্রেসক্রিপশন নিয়ে বের হয়েছিল, সেই কারণে দাদাকে কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু দাদা যে কথাটা এখন বলেছে সেটা সঠিক। কিন্তু 2012-তে তিনি যখন এই কথাটি বলছেন, আমি যদি একটু এই বক্তৃতার মধ্যে তিনি তার জবাবদিহিতার জায়গা থেকে বলেন আর কি, যে একটা ব্যবস্থার বিরুদ্ধে, মানে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একা মন্ত্রী কতটা লড়তে পারেন, অবশ্যই এটা তার ব্যক্তিগত জবাবদিহিতা। এবং তারপরে আমরা জানি যে দুদকের তদন্তে তিনি নির্দোষ হন। কিন্তু রাজনীতিবিদরা, মানে বর্তমান যে অবস্থা, একজন রাজনীতিবিদও তো আসলে এই মন্ত্রিত্ব বা এরকম কোনো বিপদে গিয়ে যদি তার গায়ে একবার কালি পড়ে, এই কালি থেকে তো আসলে মুক্তিরও বাংলাদেশে কোনো উপায় নেই, কারণ কেউ তো কাউকে বিশ্বাস করছে না। দেখেন তার 2000 যে কলঙ্কটা তারপর চাপানোর পর আজকে তার শেষকৃত্য দেখেছেন ধীরায়ের মানুষ, সংসদের দক্ষিণ প্লাজায় মানুষ। আমি আসতে পারিনি, আমি গ্রামে ছিলাম, কিন্তু কলঙ্ক তো একটা হয়ে গেছে। সেই কলঙ্কের জন্য তো উনি যতই বলুক, কিন্তু কলঙ্ক একটা নিয়ে ওনাকে যেতে হয়েছে। সে কারণে আমি মনে করি যে এটা আসলে ওনার কারণে হলো, বা উনি ক্ষমতাসীন থাকতেই দুদক এই তদন্তটা করেছেন, সেটাও আবার একটা খুঁজে দেখতে হবে। জি, আমি পঙ্কজ ভট্টাচার্য, মানে রাজনীতিবিদরা, এই যে একটা লড়াকু রাজনীতিবিদের চরিত্র আপনারা তুলে ধরছিলেন, কিন্তু তিনি আসলে এই যে মানে মন্ত্রিত্বের পরে এটা তো একটা আসলে মানে যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত এই আস্থা এবং বিশ্বাসও তো রাজনীতিবিদের ওপর আবার রাজনীতিবিদরাও রাখেন না। বিষয়টা হলো কি, এক একটা সময় আসে যখন
সরকার, রাজনৈতিক দল গৌণ হয়ে যায়, প্রধান হয়ে যায় অ্যাপারেটাস, আমলাতন্ত্র। এবং সেখানে সোভিয়েত ইউনিয়নের ফল হলো কেন? ভারতে 33 বছর বামপন্থীরা ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গে ধসে পড়ল কেন? এইগুলোর পেছনে আপনি দেখবেন, আর আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে নাই এখনো 45 বছরের স্বাধীনতার পরে। এখানে সরকারের ভিতরে অন্য সরকার কাজ করে না? আমি প্রশ্ন রাখছি। আমি দেখছি রাজনৈতিক দল জানে না, প্রশাসন ভূমিকা পালন করছে, সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। আমি মাঠে দেখছি আগুন দিচ্ছে আমার পুলিশ। তার অর্থ কি? রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করছে সরকার, রাষ্ট্র। সুতরাং এই ঘটনার উৎপত্তি কেন, এটাকে একটা পরিপূর্ণ একটা কেন তদন্ত হলো না? আমার দাবি ওটা। মানুষটাকে একটা কলঙ্ক নিয়ে, দাগ নিয়ে কেন যেতে হচ্ছে? সুরঞ্জিত সেনগুপ্ত অনেকগুলো প্রশ্ন তুলে এই দাবি করে গেছেন বরাবর। মঈনুদ্দিন খান বাদল, মানে রাজনীতিকের লড়াইটা আজীবন, আবার রাজনীতিককে কলঙ্কিত করাও তো সহজ, এবং রাজনীতিকে একা তো ব্যবস্থা বদলে ফেলতে পারেন না। আমি একটা কথা বলি, ওই আমার প্রথম কথাতেই থাকবো। নামটা আরবিতে লেখা হলে এই কলঙ্কটা ওরকম গায়ে থাকে না। বহু উদাহরণ দিতে পারবো এখানে বসে, 100টা উদাহরণ মুখস্থ বলতে পারবো। আরবি নামের এই কলঙ্ক নাই। সুতরাং ভাবতে হবে যে বাংলা নামের মানুষটি সরকারের কাছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো, সত্য কি সেটা বলেন, নির্ভয়ভাবে বলেন। তাতেও সুরঞ্জিতের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ আমি বলছি কেন ক্ষতি হবে না। এই যে আপনি লাস্ট ইয়েটা দেখালেন, আমার ওই সময়টাতে বেশ একসাথে আমরা কথাবার্তা বলেছি। বিলিভ ইউ মি, তার মতো একটা অরেটর, এ ডেমাগগ, এক বাকপটু লোক, হি ওয়াজ সো শ্যাল শকড যে সে ওই সাক্ষাৎকারে দেখবেন খুব কম্পোজ না। আমি যদি আজকে বলি ওরকম 70 লক্ষ টাকা বহু জায়গায় বহুদের পকেটে এনভেলাপও ঘোরাফেরা করে। সো প্রশ্নটা হলো যে এই জিনিসটা খতিয়ে দেখার দরকার ছিল পাঠা বলি করার আগে। সুতরাং সুরঞ্জিত কি পাঠার বলি বা পাঠার বলির পাঠা কিনা সেটা ইতিহাস একদিন বলবে। And let me finish, আমাকে আর প্রশ্ন করার দরকার নেই, আমি এটা দিয়ে বলি। আমাদের রাজনীতিতে যে প্রজাতির মানুষ খুব দ্রুত কমে আসছে, সে প্রজাতিটা হলো একজন মানুষ who can cut across the line. That's very important. আমি খুব সকল বাধা পেরিয়ে যিনি, না সকল বাধা পেরিয়ে নয়, কাট অ্যাক্রস দ্য লাইন, সবার কাছে যেতে পারেন, বলতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন। এই লোক কিন্তু দ্রুত কমে গেছে। আমি খুব ডাইহার্ড আমার দলের প্রতি, বাট আমি আরেকজনের কাছে আমার কোনো যেতে পারছি না, শুরু করতে পারছি না, কথা বলতে পারছি না। বাংলাদেশ গণতন্ত্রকে যদি গভীরভাবে প্রথিত করতে চায়, ইউ নিড দিস টাইপ অফ ম্যান। এবং সেখানে সুরঞ্জিতকে হারিয়ে এই বাংলাদেশকে স্বীকার করতে হবে সেই খেলার সেন্টার ফরওয়ার্ডকে আপনি হারিয়ে ফেলেন। এই কথাটি বারবার জয়নুল আবদিন ফারুক নিজেও বলছিলেন। অসংখ্য ধন্যবাদ মঈনুদ্দিন খান বাদল এমপি, জয়নুল আবদিন ফারুক এবং পঙ্কজ ভট্টাচার্য। আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সুরঞ্জিত সেনগুপ্তকে। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন অন্য দিনের মতো রাজনীতি। রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।